নমস্কার। কথকতার মনের ঘরের শব্দের আড্ডায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন বলুন? আর আমাদের এই মনের ঘরের শব্দের আড্ডা কেমন লাগছে সেটা চিঠি লিখে জানাচ্ছেন তো? আমরা কিন্তু চিঠির অপেক্ষায় অনেক দিন থেকে বসে আছি। আজ আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথিকে আমরা পেতে চলেছি, তিনি কিন্তু আসছেন অনেক দূর থেকে, সুদূর আসানসোল থেকে আসছেন এবং আমার এই এত বছরের আবৃত্তি জগতের একজন পুরনো বন্ধু। ওর সঙ্গে আলাপ করিয়ে দিই, চলুন। বিবেকানন্দ হাজরা, নমস্কার। তোমাকে আমাদের এই স্টুডিওতে জানাই স্বাগত। নমস্কার। তুমি এই যে আসানসোল থেকে কলকাতা এতটা পথ কি বলবো, ভ্রমণ করো বলবো, কিভাবে ভ্রমণ করো কিছুটা জানি বন্ধু হওয়ার সূত্রে। তো এই যে কবিতার জন্য তুমি এতটা কষ্ট স্বীকার করো, হ্যাঁ, এটা সেটা কষ্ট কেমন নয়। লাগে? হ্যাঁ, এটা কষ্ট নয়, ঠিক। আসলে কবিতার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা নিয়েই কিন্তু ছুটে আসা। ফলে এটা আমার কাছে কোনো বোঝা বা একটা ক্লান্তি বা এসব কিছু আর তখন মনে হয় না। তো এই আর কি। কবিতা তোমার কাছে কি, কেমন, কিরকম? কবিতা আমার একান্ত আপনার, যা আমি সব সময়ের জন্য আমার শয়নে স্বপনে কবিতার লাইন আমার বেরোই সব সময় আর কি। দুটো হোক একটা হোক, লাইন আমার চলতেই থাকে সব সময় আর কি। তো সেটা কি লেখার মধ্যে না না, তোমার পড়া? আমি কবিতার সবসময় কবিতার উচ্চারণের মধ্যে দিয়ে থাকি। লেখা কোনো এক সময় এক দুটো তিন চারটে এরকম লিখেছিলাম, চেষ্টা করেছিলাম, তারপর আর সেটা হয়ে ওঠেনি আর কি। তোমার তো কিন্তু কাজের পরিসরটাও অনেক ব্যাপ্ত, অনেক কিছুর মধ্যে তুমি যুক্ত থাকো আমি জানি। সরি, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমি বিবেকানন্দকে যখন প্রথম দিকে দেখি, আমার মনে আছে, আপনাদেরও মনে আছে হয়তো, ওর চেহারার সঙ্গে আপনারা সেই ব্যাপারটা রিলেট করতে হয়তো এই মুহূর্তে পারবেন না। আমরা মনে পড়ে দূরদর্শনে যে মহিষাসুরমর্দিনী দেখতাম, সেটাই তো আমাদের কাছে আদি অকৃত্রিম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই অপূর্ব মন্ত্রোচ্চারণের পরেই আমরা আমাদের বাড়ির কচিকাচারা সবাই কিন্তু টিফিন নবটা ঘুরিয়ে বসে পড়তো যুদ্ধ দেখবার জন্যে, মা দুর্গা এবং অসুরের যুদ্ধ দেখবে। তো সেখানে এই ভদ্রলোককে চন্দ্রদেবতার ভূমিকায় ওকে দেখা যেত এবং তারপরে বহুবার ওকে কিন্তু আমরা সিরিয়ালে, বিভিন্ন দূরদর্শনের এবং বিভিন্ন নামী চ্যানেলের বিভিন্ন সিরিয়ালে কিন্তু আমরা অভিনেতা হিসেবেও ওকে পেয়েছি। সুতরাং ও একজন বিশিষ্ট বাচিক শিল্পী, এটা বলা যায়। ও শ্রুতি অভিনয় আমরা শুনেছি এবং এখনও মঞ্চে নিয়মিত শ্রুতি অভিনয় করে। তোমার কাছে কবিতা বলতে তোমার তোমার কবিতা বলতে বেশি ভালো লাগে না অভিনয় করতে ভালো লাগে? আসলে কবিতা, গান সব কিছুই তো একদম ভাই বোনের সম্পর্ক। ফলে যখন যেটা মনে ভালো লাগে তখন সেটাই করি, কিন্তু কবিতা দিয়েই আমার শুরু। তারপর আস্তে আস্তে সেখান থেকে মঞ্চনাটক, সিরিয়ালে, ধারাবাহিকে অভিনয়, এইভাবে আস্তে আস্তে সেটা ছড়িয়ে যায় আর কি। এই মুহূর্তেই একটা কবিতা শুনবো। বেশ। তোমার জন্য, অনির্বাণ দত্তের লেখা। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক ডাকা ভরে উঠে। তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলি নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো, তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে, ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচামিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকির থোকা পেড়ে দেবে, অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো, তুমি চাইলে কি না দিতে পারি আমি। আবার তেমনি ঠিক তোমার বুকের মাঝখানটিতে
জমাট বাঁধা রক্তের মতো শিরশিরিয়ে কুঁড়ে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ছোঁয়ায় তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে, সমুদ্রতল পার করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে প্রতিটি গাছ চিনে চিনে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলি তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো, তুমি চাইলে কে না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছুই। বাহ। ছন্দের কবিতা পছন্দ না গদ্য কবিতা পছন্দ? আমি ছন্দের কবিতা করি বটে, কিন্তু গদ্য কবিতাটাই বেশি ভালো লাগে। এটার মধ্যে যেন আমি ডুবে যেতে পারি, বাহ। সেই জন্য গদ্য কবিতাটাই বেশি ভালো লাগে আমার। আর আমি খুব সাম্প্রতিককালে যেটা শুনতে পাচ্ছি তোমার কণ্ঠে, সেটা হলো আঞ্চলিক কবিতা। হ্যাঁ, আঞ্চলিক কবিতা আজকে শুনবই শুনবো। অবশ্যই, আঞ্চলিক তোমার অনেক আঞ্চলিক কবিতাই আছে। কবিতা আমি দেখেছি দর্শকরা খুব পছন্দ করেন। তেমন একটা আঞ্চলিক কবিতা হ্যাঁ। শুনি। 15ই আগস্টের গপ্প, কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এ বাবু, আমাকে চিনতে লাগছেন? আমি বাগজুড়ি গাঁয়ের ভুজুম মাঝি বেটি বাবু। শুনে নাই, শুনে নাই, সে টাঁড়ে টাঁড়ে লাল পাগড়ি গাঁ ঘিরে লিল, ঘর লুটল, চান লুটল, পিটির ধম্ম লুটে লিল, পিটির ধম্ম লুটে লিল পোষের 5 দিনে। টাঁড়ে টাঁড়ে লাল পাগড়ি গাঁ ঘিরে লিল, গাঁ ঘিরে লিল, গাঁ ঘিরে লিল। এটা রাবণ মাহাতোর কুথা বেটে বাবু। তো বুঝলে না গা, শেষ তক ছাড়ি নাই। সনসনে কাহাড় চলল, লাঠি টাঙ্গি উহাদের বন্দুকের বারুদ, সেই সকল ছিচ্ছাত্তর বৃত্তান্ত কিতাবে কাগজে লেখাপড়ি করেছেন তো বাবুরা। আমার নামটা লিখে নেয় গা, আমার নামটা ও বুজুম মাঝি, কাঁড়ার পড়া তাগদ, গুলিতে এখন ফুটটা। বুজুম মাঝি ছিলা ইঠেনে ঠিকাদারের বেগার কুলি খাটছে। ই কুথাটো স্পেশাল ট্রেনে ঝকঝকায় পৌঁছেন দেন কে নিউ দিল্লি শহরটাতে। এ বাবু পৌঁছেন দেন নিউ দিল্লি শহরটাতে। সোনার মেডেল লিতে লয়, তামার পাত লিতে লয়, একটু কুথা বলতে। আমি তো লড়াই করিয়েছি ও লাল মহাদের সঙ্গে, শেষ তো খুব পারি নাই। এটা মাইনমেন তো নাকি? সোনার মেডেল, তামার পাত আপনারা এলেন কেনে বাবু? ও বড় কথাটার নাম লিখান আপনারাই, আমার নামটা থাক কেনে ও বেকার কুলির খাতে। লিচেস কোথাটা বলতে দিবেন বাবু? বাবু লিচেস কোথাটা বলতে দিবেন? পাপড়িবেন না মনে, পাপড়িবেন নাই। আমার ঘর, আমার খামার, আমার টুকচেক জমিন, সোনার বন্য ধান পিড়ায় দেন কেনে বাবু? পিড়ায় দেন, পিড়ায় দেন আমার টুসু, আমার ভাদু, আমার হারাইন গেছে যে অজ্ঞান। বাবু পিড়ায় দেন, বাবু পিড়ায় দেন, বাবু, 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 এ বাবু। সালা বাবু, থু। এরপর, এবার একটু অন্য ধরনের, যেহেতু আমাদের বসন্ত প্রায় শেষের মুখে বসন্ত আর কি। তো চলেই হ্যাঁ, গেছে, তবু কবেই আমাদের মনে চলে গেছে। বসন্ত জেগে বসন্ত থাকেই। বারবার ফিরে হ্যাঁ, ফিরে আসে। তো সেই কোনো এক বসন্তে আমরা বনলতা সেনকে দেখেছি আর কি, জেনেছি আর কি, জীবনানন্দ দাশের কবিতায়, জীবনানন্দ দাশ। এবং আমাদের আজকের কবি অতনু বর্মনের চোখে আমরা কীভাবে বনলতা সেনকে পাচ্ছি এই কবিতার মধ্যে। শুনি। কবির মেঝেন বুনলতা, শোনো বলি আমার কথা। আমি তোমার পাড়া গাঁয়ের নখ, কেমন করে দূরে দূরে অনেক বছর ঘুরে ঘুরে দেখিয়েছিলাম তোমার মতন চোখ। সেই কথাটো বলি, আমি যাদের বাগাল ছিলাম তাদের ছুটু ছিলা। শহর থেকে পাস করিয়ে সেই শিবার যখন আইলে, তখন উয়ার মুখে শুনেছিলাম তোমার কত কথা,
শুনেছিলাম কবির মেঝেন নামটো বুনলতা, নিতুই ভুরে ছুটু বাবু বলতো তোমার নাম। আমি তখন গোয়াল ঘরে কাপটি মারে চুপটি করে কান পাইতে শুনথম। চোখ দুটো তার পাখির বাসার মতো, শুনে আমার মনটো কেমন হইতো, কালো চুলের বাস লাগতো নাকে। আমি ভাবতাম বুনলতা সে কোথাকে থাকে। সারা জীবন আমিও কত ঘুরেছি গ্রাম দেশ, বারমাসিয়া, লাল পাহাড়ি, রানীশ্বর আর শেওড়া খুঁড়ি। ঘুরে ঘুরে চলার যখন শেষ, তখন আইলম পাথর খাদান ধারে। দেখতে পেলাম আরে চুলে মেয়ের পাথর ভাঙা বালি, মুখে মেয়ের কাঁকড় ধুইল কালো। পাঁচানিতে দেখতে পেলাম না দেখা সেই আলো। কবির মেঝেন দেখা হইল নদীর ধারে যাইয়ে, লাজে মাতাল মেয়ে কত সরম। নামানো মুখ রানাইকো মুখে, আমি চরম সুখে ক্ষিপার মতো বলিয়া দিলাম, ও মেয়ে তু পাগল করিয়ে দিলি, তু পাগল করিয়ে দিলি। সাঁঝের বেলা নদীর ধারে সি বললে চুপি সারে, এতটো দিন তো কোথা গেছিলি? আমি বললাম থাক ও সব কোথা, তুই তো শুধু আমার মেঝেন, আমার বুনলতা। পেরিং গেল কত বছর, কত হাজার বছর মনে হয়। জানেন বাবু, সে আর আমার লয়, কোথাকে যে হারিং গেল কোন সাগরের পার, আমার মনটো কেনে তাকেই শুধু ডাকছে বারে বার। সারাদিনের কাজের পরে পাখি যখন ফিরছে ঘরে, কাজের শেষে যখন একা, কোনো কিছুই যায় না দেখা, যায় না শোনা, কোথাও কোনো কোথা। তখন শুধু অন্ধকারে উলুক ঝুলুক উঁকি মারে, হারিন যাওয়া কবির মেঝেন আমার বুনলতা, হারিন যাওয়া কবির মেঝেন আমার বুনলতা। ধন্যবাদ। বাহ! বনলতা এমনভাবেই ফিরে ফিরে আসে। ঠিক তাই। জীবনানন্দ দাশ কবে লিখেছেন বনলতা সেনের কথা, দেখো আঞ্চলিক কবিতার মধ্যেও কেমনভাবে এলো। হ্যাঁ। আমার মনে আছে ঝাড়গ্রামে আমি স্বামীর কর্মসূত্রে কিছুদিন ছিলাম। আচ্ছা। সেখানে আঞ্চলিক কবিতা হ্যাঁ। বলবার বা শুনবার বা পাওয়ার অনেক বই আমার কাছে পাওয়ার সুযোগ এসেছিল এবং পেয়েছিলাম। মনে পড়ে ভবতোষ শতপথীর একটি কবিতা। আচ্ছা। উনি কবিতা নয়, উনি গীত গোবিন্দম থেকে ট্রান্সলেট করেছিলেন। গীত গোবিন্দম থেকে ভাষান্তর করে হ্যাঁ। ওই ভাষার উপরে তখন হ্যাঁ কবিতা, আঞ্চলিক হ্যাঁ, ভাষার হ্যাঁ। ওপর। মূলত এটা হ্যাঁ, রাঢ় বাংলার হ্যাঁ। ভাষা, তো ফলে মাটির কাছাকাছি মানুষগুলোর হ্যাঁ, কথার মধ্যে হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। যেমন এই 4টে লাইন বলছি। মুচকি হাসে কহিলে কথা, সফেদ দাঁতে জ্যোৎস্না ঝরে, ধূর করে দে মনের আধার, ছয়রায় আলো আধার ঘরে। হ্যাঁ, এটা ওই তোমার ওই দন্তরুচি কৌমুদি, ওই সেই ওই ব্যাপারগুলো গীত গোবিন্দমের সেই শ্লোকগুলোর ভাষান্তর আর কি। তো সেরকম উনি অনেকটাই করেছিলেন। তো আমাকে উনি চেয়েছিলেন বোধহয় আমি বলি, কিন্তু আমি ভীষণ সেইটা ভয় করা পাই। হয়ে ওঠেনি আমি আর কি, না হ্যাঁ। ওঠেনি না, আমি ভীষণ সযত্নে এড়িয়ে চলি। কেননা কেন সেটা? আমার মনে হয় হ্যাঁ। ঠিক উচ্চারণ যদি না হয়, হ্যাঁ, তো আঞ্চলিক ঠিক- ভাষার ঠিক কথা, কবিতা হ্যাঁ, হ্যাঁ। সেটা ঠিক। একদম মানে মাথায় করে রাখা উচিত। কেননা প্রত্যেক ভাষা, প্রত্যেক অঞ্চলের ভাষার তো একটা অবশ্যই, নিজস্বতা হ্যাঁ, আছে, হ্যাঁ। সেটা খণ্ডন করা উচিত নয় আমার মনে হয়। আচ্ছা, তুমি এবারে আরেকটি কবিতা শুনতে চাই এবার। সেটি তুমি আঞ্চলিক কবিতা বলবে না আঞ্চলিক থেকে অন্য এবার কোনো একটু কবিতা? আধুনিক কবিতা করি। আচ্ছা, কবিতার নাম হৃদয়হীনা, বাহ, শ্যামলেশ বন্দ্যোপাধ্যায় লেখা। একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশের মেয়ে। যা খুশি একটা নাম কল্পনা করে নিও।
মেয়েটি হৃদয়হীনা। জন্মের সঙ্গে সঙ্গে সে তার মাকে খেয়েছে। ডাক্তার, আত্মীয়, পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচেনি, মেয়েই বাঁচল। মেয়ের বাপ ঘৃণায় বলল, মা কাকি, হার্টলেস মেয়ে। মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হলো। বড় হতে হতে ঘৃণা পেল। ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্পৃহ হয়ে রইল। দাদু বলতেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, প্রতিবেশীরা বলতো হার্টলেস। ও জানতো গরুকে বলে গরু, গাছকে বলে গাছ, আর হার্টলেস মানেই ও। অথচ জানেন, কেউ হার্টলেস বললেই ওর হাত চলে যেত বুকের বাঁ দিকে, যেখানে থাকে পদ্মরাগ মণি, আলাদিনের প্রদীপ, রমজানি চাঁদ। মেয়েটির জন্য কেউ কোনো দিন কিনে দেয়নি ফ্রক পরা পুতুল, তবুও বড় হলো। কেউ কোনো দিন বেঁধে দেয়নি চুল, তবু হদুরুর ঢেউ সেখানে। কেউ কোনো দিন চোখে পড়ায়নি কাজল, তবু ওর ডাগর চোখে আকাশ প্রদীপ। যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসতো, বলেছিল তোমাকে ছাড়া, বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করল। ছেলেটি বলল হার্টলেস। ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্রকেও বিয়ে করল না। বাপ বলল হার্টলেস মেয়ে। তারপর কি একটা অসুখে হৃদয়হীনা মেয়েটি দিল্লির হাসপাতালে মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেন ডেথ। তারা দেখলেন মেয়েটির হার্ট আশ্চর্য রকমের সচল এবং সক্রিয়। আর সেই দিনই দিল্লির ওই হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান লোকের মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয় হৃদয়বান লোকটির প্রকোষ্ঠে স্থাপন করা হলো। লোকটি বেঁচে উঠলেন। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে, আর ওকে দাহ করার সময় ডোমদেরও নজরে পড়েছিল। মেয়েটির হৃদয় নেই, মেয়েটি হার্টলেস, হার্টলেস, হার্টলেস। অপূর্ব, অপূর্ব। মানে সত্যি, মানে এই মুহূর্তে নিজেকে মনে হচ্ছে কিছু বলবার নেই আমার। হৃদয় জিনিসটা, এটা তো জিনিস নয়, সত্যি অত্যন্ত অভ্যন্তরের একটি বস্তু। হৃদয় সব মানুষেরই থাকে। সেটা কখনো কখনো কারোর ক্ষেত্রে প্রকাশিত হয় ভালো কোনো ক্ষেত্রে, আবার কখনো প্রকাশিত হয় না। ঠিক তাই। জানো, বিবেকানন্দ, এটাই মনে হয় সেই কবি অরুণ কুমার সরকারের প্রার্থনার কথা মনে পড়ে, যদি মরে যায় ফুল হয়ে যেন ঝরে যায়, যে ফুলের নেই কোনো ফল, যে ফুলের গন্ধই সম্বল, যে গন্ধের আয়ু একদিন উতরোল রাত্রিতে বিলীন। বাবা। যেই রাত্রি তোমারই দখলে আমার সর্বস্ব নিয়ে চলে, আমার সত্তাকে করে ছাই, ফুল হয়ে যেন ঝরে যায়। এই ফুল হয়ে ঝরা, এটা সবার ক্ষেত্রে বোধহয় সম্ভব হয় না। যাদের ক্ষেত্রে হয় তারা সত্যি ভাগ্যবান। তোমার তো শুধু কবিতা নয়, আমি জানি তুমি যোগাসন, বাড়িতে প্রচুর কাজকর্মের মধ্যে তোমাকে থাকতে হয়, এবং বাইরেরও অনেক কাজকর্ম, সিরিয়ালের অভিনয়, আবৃত্তি, মঞ্চ, সব কিছু সামলেই তোমাকে সব কিছু করতে হয়। এবং যোগাসনের দিকটাও তোমার একটা বড় অংশ তোমার জীবনের, এবং সেটা আমি শুনেছি, দেখেওছি। অ্যাকচুয়ালি যোগা ব্যাপারটা, আমি এসেছিলাম আমার অসুস্থতা
অসুস্থতার জন্যেই। আচ্ছা। তারপর আস্তে আস্তে করতে করতে ওই যোগা করতে করতে তারপর যখন সুস্থ হই, তারপর আস্তে আস্তে আমি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেলে ইয়ে করি এবং চ্যাম্পিয়ন হই পরপর দুবার। দারুণ, তারপর দারুণ। তো আমার আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকলো, বিভিন্ন বাহ, জায়গায় ক্লাস বাহ, করালাম। তারপর বাহ। আস্তে আস্তে এখন বর্তমানে প্রায় বন্ধই করে দিয়েছি সব। আচ্ছা। নিজের জন্য কবিতার একটুখানি, জন্য, নিজের জন্য এবং কবিতার হ্যাঁ, জন্য আমার নিজের যা জন্য মনে একটু হয়। শরীরটা যতটুকু ঠিক রাখা যায়, নাহলে এই পরিশ্রমটা হ্যাঁ, এখান থেকে ওখানে সব করতে গেলে আমি ঠিক, টানতে পারবো না। ঠিক। সেজন্য যোগাটা একমাত্র আমাকে অনেকখানি এটা ইয়ে করে দেয় আর কি, পুড়িয়ে আচ্ছা, দেয় আর কি, পূরণ আচ্ছা, করে আর কি, আচ্ছা। ওই এনার্জিটা পেয়ে যায় আর কি। আর তো কবিতা তো হ্যাঁ, ভালোবাসার জিনিস আছেই, ও তো আরো তার উপরে একদমই, উপরি পাওনা। একদমই। তুমি আজকে আমাদের এই স্টুডিওতে এসেছো, খাপছাড়ার এই কথকতার স্টুডিওতে। তোমাকে পেয়ে আমরা ভীষণ ভীষণ খুশি। আমরা তোমার কবিতা দিয়ে আজকের এই মনের ঘরের শব্দের আড্ডা শেষ করতে চাই। শেষ কবিতায় আমরা অবশ্যই, চলে হ্যাঁ। যাই। অ্যান্টনিও ইয়াসিন্টোর কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবাদ কবিতা। সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল, সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে, চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ে রং হবে আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিকে ছুটোছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয় তাদের, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে? কে সেই মানুষ? কে ক্ষেতগুলিতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে ওপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলিকে যোগান দেয়? কে সাদা আদমিকে বড় লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটের টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিকে ছুটোছুটি করছে, যে বাতাস সেই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয় তাদের, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই এই সব, আমার জন্যেই এই সব।